দিনে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সঙ্গে থাকছি আমি মজুমদার জুয়েল। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানো হচ্ছে। এখন নির্বাচনের কথা না বলে শেখ হাসিনার মতো পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য সংস্কার নয়, সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ আর নানা সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সরকারের ৯ মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় সংশয় প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, নির্বাচন বাদে অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবেই সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। জাতীয় নির্বাচনের বিলম্বিত হলে দেশে সংকট বাড়বে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলোর কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমির খসরু আরও বলেন, দেশের স্থিতিশীল রাজনীতির সংস্কৃতি দেখতে চায় বিএনপি, যেখানে থাকবে ভিন্নমতকে সম্মান করা, সব দলমতের অংশগ্রহণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সহ গণতন্ত্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেছেন। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামায়াতের আলোচনা শুরুতে একথা বলেন তিনি। আর বলেছেন, দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচন দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং সন্ত্রাসমুক্ত হয়, সেদিকে সরকারকে লক্ষ্য রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানান, দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয় মাথায় রেখে ঐকমত্যের বিষয়ে আলোচনা করছে জামায়াত। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, সকল দলের সাথে আলোচনা করে জাতীয় সনদ করা হবে। এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে, এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হতে হলে হার্ড হতে হবে, অ্যাকোমোডেটিং হলে অ্যাকোমোডেটিং হতে হবে, বাট ইলেকশন শুড বি ভেরি ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদে এটিকে অগ্রসর হতে চাই, এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি, তবে জোশ হবে কি করে? আরিফেল জগ, জুস রাখার জোশ জগ। হাইকোর্টে মামলা বাতিলের ১.৫ দশক পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা সচল করছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে আলোচিত এই মামলা পুনরুজ্জীবিত করতে ৫,৪৫২ দিনের বিলম্ব মওকুফ চেয়ে লিভ টু আপিল করেছে সংস্থাটি। ১৫ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। এদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ১৯৯৬-৯৭ সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় ৩টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৩ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২রা সেপ্টেম্বর মামলা করে দুদক। ওই বছর ১৯ সেপ্টেম্বর তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০০৯-এ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি। ২০১০ সালের ১৩ই এপ্রিল দুদকের করা ওই দুর্নীতি মামলা বাতিল করে রায় দেয় বিচারপতি শামসুল হুদা এবং বিচারপতি আবু বকর সিদ্দিকের হাইকোর্ট বেঞ্চ। প্রায় ১.৫ যুগ পর চলতি বছর ৫ই মার্চ হাইকোর্টের ওই মামলা বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক।
আলোচিত এই মামলাটি শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিতি প্রয়োজন এমন মত দিয়ে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকের উপপরিচালক মাহমুদুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাট একাধিক অভিযোগের অনুসন্ধান দুদকে চলছে। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় অভিযোগপত্র দিলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সমর্থকরা। এদিন প্রধান ফটক বন্ধ করে নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়, বের করা হয় বিক্ষোভ মিছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাল বুধবার থেকে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের এই লাগাতার বিক্ষোভ কর্মসূচি। রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এতে বন্ধ হয়ে যায় নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল। আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ, তালা দেওয়া হয় বিভিন্ন ভবনে। সিটি কর্পোরেশনে আসছি ধর্ম নিবন্ধনের কাজে, কিন্তু আমি এসে সেবাটা পাইনি এবং আমি দেখলাম গেটে তালা এবং সামনে আন্দোলন। এখন আমি আগে জানতাম না যে আন্দোলন হচ্ছে। এখন ওনাদের নাকি আজকে অফিস বন্ধ, এটার জন্য আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ইভেন এই কারণে আমরা একক ব্যক্তি বিষয়টা এরকম না, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তার শপথ নেওয়ার সময় এই শপথকে প্রশাসন টালবাহানা ষড়যন্ত্র করে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। সেটা পদত্যাগ করায় আমাদের ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। আজ যদি না হয় আমরা অনেক দৃষ্টান্ত জন্য এই আন্দোলন চালিয়ে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শপথ না পড়ানোয় আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। আরও একটু জানবো, আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন। ফরহাদুজ্জামান, আপনাকে স্বাগত জানাই। একটা জিনিস মানে চট্টগ্রামের মেয়র হিসেবে যখন আদালত থেকে রায় পেলেন ডাক্তার শাহাদাত, তারটা কিন্তু শপথ নেওয়া হয়েছে, তাকে পোর্টফোলিও পর্যন্ত দেওয়া হয়েছে, প্রতিমন্ত্রীর পদমর্যাদা। ইশরাকের বেলায় এটা কেন, সমস্যাটা কোথায় আপনার কি মনে হয়েছে সংবাদকর্মী হিসেবে? ধন্যবাদ। আপনি জানেন যে ইশরাকের এই মেয়রকে শপথ পড়ানোর দাবিতে গত 3-4 দিন ধরে আন্দোলন চলছে। আমরা সেখানে তার সমর্থকদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন এটা অনেকটাই একটা ষড়যন্ত্র কাজ করছে, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এই আন্দোলনে নামেন এবং নগর ভবন কিন্তু পুরোটাই তালা দেওয়া হয়েছে। সেখানে প্রায় 60 থেকে 62টি তালা দেওয়া হয়, যার কারণে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু নগর ভবনের কার্যক্রম একদম বন্ধ রয়েছে। নাগরিক যে সেবা, সেই সেবাটা কিন্তু পাচ্ছে না। তারা বলছেন একটা ষড়যন্ত্র হিসেবেই কিন্তু বিশেষ করে বিএনপিকে অনেকটা মাইনাস করার কারণেই কিন্তু তারা মাইনাস করতে চাচ্ছে, এমন অভিযোগ তুলেছেন তার সমর্থকেরা এবং ঢাকাবাসীর যারা রয়েছেন তারাও কিন্তু এমনটাই বলেছেন। আরেকটা বিষয় যে তারা বলছেন যে ইশরাক যদি মেয়র হয় সেক্ষেত্রে বিএনপির একটা শক্ত অবস্থানও তৈরি হবে ঢাকাতে, এমনটাও কিন্তু তারা বলছেন যে সেই সংখ্যায় আসলে এই বর্তমান যে সরকার আছে সেই সরকার এমনটা করতে পারেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে যেহেতু তার মেয়াদও কিন্তু প্রায় শেষের দিকে বলতে মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা জানি যে মেয়র তাপস যে ছিলেন সে কিন্তু মে মাসেই কিন্তু শপথ নিয়েছিলেন এবং জুন মাস থেকে কিন্তু কার্যক্রম শুরু করেছিল। সেই হিসাবে কিন্তু আপনি জানেন যে 5 বছর কিন্তু পরিপূর্ণ হয়েছে, যদিও এটা এপ্রিলের 27 তারিখে কিন্তু গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে আমরা আরও কিছু কারণ জানতে পেরেছিলাম। তারা সেখানকার স্থানীয় উপদেষ্টা যে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তাকেও কিন্তু তার কার্যালয় কিন্তু এখন ওই নগর ভবনেই কিন্তু করা হয়েছে, সেখানেও কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে তার সমর্থকরা। তারা বলছেন যে আসিফ মাহমুদই আসলে অনেকটা তাকে শপথ পড়াতে দিচ্ছেন না, এই অভিযোগ তুলে তারা কিন্তু তাকে অবঞ্চিত ঘোষণা করেছেন এবং তার পদত্যাগও দাবি করেছেন। এবং সমর্থকেরা বলছেন যে ইশরাক যদি মেয়র হিসেবে
আসেন নগরে যেমন উন্নয়ন হবে একদিকে এবং সেখানে কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু জানিয়েছেন যে নগরে নগরপিতা যে বসবেন তিনিই কিন্তু মানান। প্রশাসক দিয়ে আসলে সাধারণ মানুষের বা যারা সেবা নেবেন তাদের যে উন্নয়ন সেই উন্নয়নটা কিন্তু ঘটছে না বা সেবা প্রার্থীরাও কিন্তু সেই সেবাটা পাচ্ছে না, এমনটাও কিন্তু জানিয়েছেন তারা। এবং কিন্তু এই যে ইশাক হোসেন কিন্তু গতকাল একটা প্রেস কনফারেন্স করেছেন, তিনি বলেছেন আন্দোলনের সঙ্গে তিনি নাই, তবে জনদাবিতে তিনি সমর্থন করেন। সেই বিষয়ে আন্দোলনকারীরা কিছু বলেছেন কিনা? হ্যাঁ, তারা বলছেন যে ইশরাক, তারা আগেই কিন্তু বলেছেন যে ইশরাক জনতার মেয়র, তাকে তারা মেয়র ঘোষণাই করে দিয়েছেন। আজকে সেখানে আমরা ইশরাককে দেখি নেই, তবে সেখানে কিন্তু বিএনপিরও কিছু স্লোগান দেওয়া হয়েছিল। পাশাপাশি তারা ইশরাককে দ্রুত এই মেয়র ঘোষণার দাবি জানিয়েছেন, না হলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ারও কিন্তু ঘোষণা দিয়েছেন, অনেকটা ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি যে অনেক ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত জায়গাগুলো থেকে এসেছেন, উত্তর সিটি যে আওতাভুক্ত এরিয়া আছে সেখান থেকেও আমরা দেখেছি এসেছেন, এবং এখানে নারী পুরুষ সবারই একটা সম্মতি ছিল। এবং তারা বলছেন যে মেয়র ছাড়া আসলে এই যে একটা সেবা কার্যক্রম সেটা কিন্তু সম্ভব হয় না, তো যার কারণে আসলে তারা ইশরাককে মেয়র হিসেবে চান। এবং তারা বলছেন যে তারা অনেক ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে অবহেলা এবং সহমর্মিতার অভাব দেখলে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার দিকে যাত্রা করবে ছাত্রদল। বিকেলে শাহবাগ অবরোধ কর্মসূচিতেই হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিতে হস্তান্তর হচ্ছে এই মামলাটি। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা মিছিলের পর শাহবাগে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। অবরোধ করা হয় সড়ক। সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন নেতাকর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন নেতাকর্মী আর বসে থাকবে না। সাম্য হত্যা পারবে হত্যা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা এখনো খুন হয়, কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নেই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা রুখার ক্ষমতার কারণে। এর আগে সকালে 48 ঘন্টার আলটিমেটাম শেষে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। এ সময় সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনে তেমন অগ্রগতি নেই দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। আর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাম্যের স্বজনদের। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। রাজনৈতিক দলমতের উপরে উঠে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিক দলাদলের উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন, এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়বো, এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ সময় সব আসামি দ্রুত গ্রেপ্তার হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে, এবং তিনি নোট নিয়েছেন, এবং ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন, এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে আছে বলে অভিযোগ তাদের। পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। স্থলপথ দিয়ে বাংলাদেশি 6টি পণ্যের রপ্তানি বন্ধ করার ভারতের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন,
যেহেতু স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির সাথে দুই দেশের স্বার্থই জড়িত, তাই আনুষ্ঠানিক চিঠি পেলে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে। এই নিষেধাজ্ঞার কারণে দুই দেশের ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। এদিকে বাংলাদেশ থেকে স্থলপথ দিয়ে ভারতের জারি করা 6টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বন্দরে। লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়েছে ভারতে রপ্তানিযোগ্য শত শত পণ্যবাহী ট্রাক। এছাড়া বেনাপোলে তৈরি পোশাক নিয়ে ভারতে ঢোকার অপেক্ষায় থাকা 36টি ট্রাক সহ শতাধিক পণ্যবাহী যানও আটকে আছে। তবে আনুষ্ঠানিক চিঠি না আসায় দেশের অন্য বন্দরগুলোতে এখনও এর প্রভাব পড়েনি। শনিবার নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক, সুতো, ফলসহ 6টি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ভারত। তবে সমুদ্রবন্দর দিয়ে পণ্য ঢুকতে পারবে বলে জানায় দেশটি। এই সিদ্ধান্তে সকাল থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়ে শত শত ট্রাক। নিষেধাজ্ঞার কারণে যশোরের বেনাপোলেও আটকা পড়েছে শতাধিক ট্রাক। এসব পরিবহনে তৈরি পোশাক সহ পচনশীল খাদ্যপণ্য রয়েছে। তবে এখনো চিঠি না আসায় দেশের অন্য স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি চালু আছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের আচমকাই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে দুদেশের ব্যবসায়ীরা। অবনতি ঘটবে দীর্ঘদিনের সম্পর্কেরও। তবে স্থলপথ দিয়ে রপ্তানি বন্ধ করার ভারতের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জানান, এই নিষেধাজ্ঞার কারণে দুই দেশের ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। যে উভয় দেশের ভোক্তা এবং খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন বিজিএমইএ এর সাবেক পরিচালক শোভন ইসলাম। শোভন ইসলাম, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই, ভারতে আমাদের যে মূলত পোশাক রপ্তানি যেটুকু করা হয়, সেটি পরিমাণটা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? তাতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত আপনারা হবেন? জি, আমরা অলমোস্ট $1.2 বিলিয়ন পণ্য রপ্তানি করে থাকি ভারতে, শুধুমাত্র পোশাক শিল্পের কথা বলছি আমি এখানে। এবং প্রতি বছর এটি বাড়ছে। গত বছর একটুখানি কমে গিয়েছিল, $850 মিলিয়ন নেমে এসেছিল, কিন্তু আমাদের মোটামুটি রপ্তানি $1 বিলিয়ন একটু উপরে। এই কাজেই পোশাক শিল্পের মোস্টটা রপ্তানি হয় হলো স্থলবন্দর দিয়ে। এর কারণটা হলো, যদি স্থলবন্দরে রপ্তানি হয় তাহলে কিন্তু আমাদের লিড টাইমটা খুব কম লাগে, এবং যেহেতু অনেকগুলো বন্দর আমাদের বিজিএমইর প্রচেষ্টায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রচেষ্টায় আমরা কিন্তু অনেকগুলো বন্দর দিয়ে এখন রপ্তানি করতে পারি। শুধু আগে বেনাপোল ছিল, এখন অনেকগুলো বন্দর দিয়ে রপ্তানি করতে পারি। কাজেই এই সিদ্ধান্তটি আমাদের পোশাক শিল্পে ডেফিনেটলি একটা বিরূপ প্রভাব ফেলবে। এবং এর একটা কারণ কিন্তু আমি আগের থেকে ব্যাখ্যা করে রাখি, যেটি হয়েছে সেটি হলো যে আমাদের কিন্তু কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ সরকার তুলা আমদানি বন্ধ করে দেয় স্থলবন্দর দিয়ে। আমি জানি না ঠিক এটারই কোনো রিটেলিটরি এফেক্ট এটা হলো কিনা, এবং হয়ে থাকলে আমাদের সত্যিকার একদিকে তুলা আমদানি বন্ধ হওয়ার কারণে আমাদের একটা প্রচণ্ড আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ জানেন, দ্য লিড টাইম এখনকার বিজনেসে আমাদের বিজনেস ইজ ভেরি মাচ টাইম বাউন্ড অ্যান্ড স্পিড ইজ দ্য নেম অফ দ্য গেম। কাজে আমাদের যদি তুলা আমদানি সিপোর্ট দিয়ে করতে হয়, সেটা অনেক ম্যাসিভ পরিমাণ করতে হয়, অল্প পরিমাণ করা যায় না। এবং এটাতে আমাদের বিরূপ প্রক্রিয়া অলরেডি পড়তে শুরু করেছে আমাদের নিট সেক্টরে এবং আমাদের টেক্সটাইল সেক্টরে, যেহেতু আমরা ভারত থেকে তুলা আমদানি স্থলপথে করতে পারছি না। অ্যান্ড নাও দিস এক্সপোর্ট আমাদের বন্ধ হয়ে গেল গার্মেন্ট সেক্টরে, উইচ টুগেদার উইল হ্যাভ এ ভেরি বিগ ইম্প্যাক্ট, আমাদের একটা বিশাল প্রভাব পড়বে। এবং আমি আশা করব, যেহেতু এই মুহূর্তে কোনো বিজিএমই একটি অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত, আমরা বিজিএমই যখন নতুন নির্বাচনের পর যখন বিজিএমই আবার কার্য শুরু করবে, তখন আমরা ডেফিনেটলি সরকার
বাংলাদেশ সরকার এবং আমাদের বায়ারের থ্রুতে ইন্ডিয়ার সরকারের সাথেও দেন দরবার করব যাতে করে এই স্থলবন্দরটি দিয়ে আমরা রপ্তানি আবার করতে পারি, বিকজ এটি কিন্তু আমাদের ব্যবসায় একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। জি, এখন একটা জিনিস তো মানে মোটামুটি একটা প্রচলিত শব্দ আছে যে যদি বন্দর মানে নৌ রুটে আপনি যদি পণ্য রপ্তানি করেন তাহলে খরচটা কম হয়, কিন্তু আপনি বলছেন সময় বেশি লাগে, দ্যাটস ট্রু, কিন্তু মানে আমরা কিন্তু নৌ রুটে আমাদের রপ্তানি কিন্তু খুব একটা বেশি হয় না, সরি টু ইন্টারাপ্ট। আমাদের কিন্তু এখন সমুদ্র পথে রপ্তানি করতে হবে। নৌপথ চালু আছে শুধু কলকাতায়, কিন্তু সেটি খুব অল্প পরিমাণ এবং নট রেগুলার, দ্যাট লিড টাইম ইজ হাই সেটাতে। কিন্তু আমাদের যে সমুদ্র বন্দর চালু আছে সেটিতেও কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, শুধুমাত্র 2টি সমুদ্র বন্দর দিয়ে আমরা রপ্তানি করতে পারবো, একটি হলো মুম্বাই আর একটি হলো কলকাতা। আমরা কিন্তু চেন্নাই কিংবা অন্য জায়গায় পণ্য রপ্তানি করতে পারবো না, অনলি এন্ট্রি পয়েন্ট তারা বেঁধে দিয়েছে 2টি। কাজেই সব দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হবো, কারণ লিড টাইম, দেয়ার ইজ নো ডিরেক্ট ভেসেল। চিটাগাং থেকে কোনো ডিরেক্ট ভেসেল সরাসরি কলকাতা কিংবা মুম্বাইতে যায় না, এবং দ্যাট ফ্রিকোয়েন্সি ইজ ভেরি লেস। তো আমাদের কলম্বো হয়ে বোম্বাই যেতে হবে, কলম্বো হয়ে কলকাতা যেতে হবে, এবং ডিরেক্ট ভেসেলের সংখ্যাও খুব কম। কাজেই লিড টাইম ওয়াইজ আমরা কিন্তু প্রচুর পরিমাণ সাফার করবো, কষ্ট বেড়ে যাবে। ওকে, সেক্ষেত্রে মানে আপনি আগের কথাও বলেছেন যে সরকারের উচিত হবে এখন নিশ্চয়ই দুই দেশের সাথে আলোচনা করে সেই সুযোগটা বৃদ্ধি করা, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে কেন এই বাধার সম্মুখীন হচ্ছি আমরা প্রায়শই এই সরকার ক্ষমতা আসার পর থেকে? দেখুন, আমি একজন ব্যবসায়ী এবং আমি ট্রেড পলিটিক্সের সাথে ট্রেড বডির সাথে জড়িত, এবং ট্রেডের স্বার্থে আমি কাজ করি, বিজিএমের স্বার্থে আমি কাজ করি। আমার প্রতিষ্ঠান প্রচুর পরিমাণ পণ্য রপ্তানি করে, আমি 3000 কোটি টাকার বেশি পণ্য বিদেশে রপ্তানি করি। কাজেই আমরা এটা থেকে ক্ষতিগ্রস্ত হব, প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হব, এবং আমি চাই যে এটির একটি আশু সমাধান হোক। এবং একজন বিজিএমির লিডিং পার্সন হিসাবে আমার কাজ হলো পলিসি সাপোর্টে হেল্প করা এবং পলিসিতে সাহায্য করা। সো মাই রিকমেন্ডেশন, মাই রিকোয়েস্ট টু দ্য গভর্নমেন্ট ইজ এটার যে কোনো ভাবে হোক এটাকে রিজলভ করতে হবে, এবং আমাদের স্থলবন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি দুটি যাতে আবার চালু করতে পারি, স্পেশালি দ্য আরএমজি সেক্টর অ্যান্ড দ্য ফুড সেক্টর, এই দুটি যাতে চালু করা যায় সেজন্য আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে। আমি আই এম নট এ পলিটিশিয়ান, নট ইনভলভড ইন পলিটিক্স, কাজেই সে ব্যাপারে আমি কোনো আলোকপাত করতে পারবো না কি কারণে এটি বন্ধ হচ্ছে, কিন্তু যে কারণেই বন্ধ হোক, ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ ট্রেডিং পার্টনার আমাদের। ইন্ডিয়া আমাদের একটি প্রতিবেশী, আমাদের নিকটতম প্রতিবেশী, এবং আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার। আমাদের এই সম্পর্কটি কোনোভাবেই নষ্ট করলে আমাদের দেশের অর্থনীতিতে এটা একটা বিরূপ প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি। একদম পরিষ্কার। শোভন ইসলাম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। থাইল্যান্ডে যাওয়ার সময় রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে, সেখান থেকে তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ফারিয়া ছাড়াও হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা এবং অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ এবং ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং এবং সঞ্চালনায়ও সক্রিয় তিনি। ডিবি কার্যালয়ের বাইরে আছেন সহকর্মী কামরুল হাসান, তার কাছ থেকে সবশেষ খবর জানার চেষ্টা করছি। কামরুল হাসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পেলে একটু ফারিয়ার জিজ্ঞাসাবাদের বিষয়টা একটু জানাবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কিনা? জুয়েল, আপনি যেমনটা বলছিলেন, আজ সকালে কিন্তু যে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় কিন্তু তিনি ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন, এবং তাকে আটক করার পরে কিন্তু তাকে প্রথমে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পরবর্তীতে ভাটারা থানা পুলিশ কিন্তু তাকে
ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু ডিবি যে কার্যালয়টি রয়েছে ঠিক সেই কার্যালয়ের সামনে। বিকেল 4টার দিকে কিন্তু নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ের ভিতরে নেওয়া হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ কিন্তু এখন পর্যন্ত চলছে। তো আমি একটু আপনাকে যদি জানাই, এখানে আসার পর আমি একজন উপপুলিশ কমিশনার সঙ্গে কথা বলেছি, তার কাছে আসলে জানতে চেয়েছিলাম যে তাকে কি গ্রেপ্তার দেখানো হবে কিনা। তিনি এই বিষয়ে আসলে যেটি বলেছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে যদি যেই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি তাকে যে মামলা হয়েছে, আপনি জানেন যে ভাটারা থানায় একটি মামলা তার নামে আছে এবং সেই মামলায় তিনি কিন্তু ওয়ারেন্টভুক্ত আসামি। তো সেই মামলার গ্রাউন্ডে যদি তাকে প্রয়োজন মনে হয় যে তাকে গ্রেপ্তার দেখানো যেতে পারে, সেক্ষেত্রে হয়তোবা তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং যদি তাকে গ্রেপ্তার দেখানো হয় তাহলে সেক্ষেত্রে আগামীকাল তাকে আসলে আদালতে প্রেরণের যে বিষয়টি সেটি আসবে। পুলিশের পক্ষ থেকে আসলে এতটুকুই আমরা তথ্য জানতে পেরেছি। আরেকটু জানাই, যদি এই মামলায় আসলে এনামুল হক নামে একজন বাদী, তিনি অভিযোগ করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় আসলে তার উপর গুলি চালানো হয় এবং তাকে মারধর করা হয়, তাকে হত্যা চেষ্টা করা হয় এবং এই মামলায় কিন্তু যে নুসরাত ফারিয়া যিনি আছেন মডেল, তিনি এই মামলায় আসামি হয়েছেন। পাশাপাশি আরও 17 জন কিন্তু এই মামলায় আসামি হয়েছেন। এর মধ্যে সুবর্ণা মুস্তফা, অপবিশ্বাস সহ যে নায়িকারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই মামলায় আসামি হয়েছেন এবং পাশাপাশি কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সহ প্রায় 280 জন কিন্তু এজার নামী আসামি, পাশাপাশি 150 থেকে 200 জন অজ্ঞাতনামা আসামিও কিন্তু এই মামলায় রয়েছেন। আসলে মোট কথা যেটি বলতে চাই, যদি তাকে গ্রেপ্তার দেখানো হয় সেই সিদ্ধান্তটা আসলে রাত্রেই আসতে পারে। এখন পর্যন্ত যে তথ্যটি আমার কাছে রয়েছে, আসলে তাকে জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে এখন পর্যন্ত। যদি তাকে গ্রেপ্তার দেখানো হয় সেক্ষেত্রে ডিবির পক্ষ থেকে রাতেই সেটি আমাদেরকে নিশ্চিত করা হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সব। কামরুল, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির পর্যাপ্ত আমদানি না হওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে শিল্প উৎপাদনে। গ্যাস সংকটে শুধু শিল্প খাতেই নয়, প্রভাব ফেলেছে সাধারণ গ্রাহকদের উপরও। এদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যয় এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে অভিযোগ শিল্প মালিকদের। চট্টগ্রামে প্রতিদিনের গ্যাসের চাহিদা 312 থেকে 350 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় 250 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শিল্প খাতে প্রয়োজন 50 থেকে 60, গৃহস্থলিতে 35, কাফকোতে 46, সিইউএফএলে 44, রাউজান বিদ্যুৎ কেন্দ্রে 40 থেকে 42 এবং শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে 32 থেকে 37 মিলিয়ন ঘনফুট। দৈনিক প্রায় 80 থেকে 90 বিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট তৈরি হয়েছে। চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি নির্ভর করে এলএনজির উপর। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমলেই সারা দেশে সংকট প্রকট হয়ে ওঠে। চাহিদা অনুযায়ী তো ধরেন আমাদের উৎপাদন বা আমদানি তো পুরোপুরি না, যতটুকু আসতেছে যেহেতু চিটাগাং পুরোটাই এলএনজির উপর ডিপেন্ডেন্ট। গভর্নমেন্টের টোটাল ইম্পোর্টের উপরে রেশিও করে যে অ্যালোকেশনটা কর্ণফুলীকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কর্ণফুলীটা হিসেবে। চট্টগ্রামের দুটি সার কারখানার মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাফকো চালু থাকলেও ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। চট্টগ্রামে 3000-এর বেশি কারখানা রয়েছে, যার মধ্যে প্রায় 1200 ভারী শিল্প প্রতিষ্ঠান। এলএনজি সংকটে গ্যাস সরবরাহের ঘাটতি থাকায় বেশি ক্ষতির শিকার স্টিল, সিমেন্ট, জাহাজ ভাঙ্গা, ঢেউটিন ও পোশাক খাত। ডলারের অভাবে সময় মতো এলএনজিও আনা যাচ্ছে না, তো সেক্ষেত্রে এলএনজি আসতে দেরি হবে। সেখানে আমি 15-20 দিন গ্যাসের সাপ্লাই ঠিক মতো পাবো না, তাহলে ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি ফল করবে। হাইয়েস্ট প্রায়োরিটিতে কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া যদি গ্যাস সাপ্লাই ঠিক না রাখে তাহলে দীর্ঘমেয়াদে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। কয়দিকে পোষা হারাচ্ছি, লেবার লস করতেছি গ্যাসের কারণে। আমি গ্যাসের দাম 30% বেশি দিচ্ছি, প্রোডাকশান লস হওয়ার কারণে আমি বাইরের কাছ থেকে প্রাইস ডিসকাউন্ট পাইতেছি। মহেশখালী উপকূলে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে দৈনিক সরবরাহ সক্ষমতা প্রায় 1100 মিলিয়ন ঘনফুট। পর্যাপ্ত আমদানি না হওয়ায় দৈনিক 300 থেকে 400 মিলিয়ন ঘনফুট পর্যন্ত সরবরাহ কম হচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসির নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।